আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের পক্ষ থেকে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তরঙ্গ শব্দের বেসিকের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে। তরঙ্গ শব্দের বেসিকের দ্বিতীয় পর্বে আজকে আমি তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি নিয়ে আলোচনা করব এবং কয়েকটি সমীকরণ প্রতিপাদন করব। গাইস, তরঙ্গ শব্দের বেসিকের প্রথম পর্বে আমি তরঙ্গের উৎপত্তি এবং বিভিন্ন ধরনের তরঙ্গের সঞ্চালন কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেট আস গো অ্যাহেড। গাইস, গত পর্বে তরঙ্গ শব্দের বেসিকের আলোচনায় আমি বিভিন্ন প্রকার তরঙ্গের সঞ্চালন প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছিলাম এবং সেখানে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের উদাহরণ হিসেবে পানি তরঙ্গের কথা বলেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে লম্ব দিকে তরঙ্গ সঞ্চালিত হয়। যেমন পানির অণুগুলো কম্পিত হয় খাড়া উপর নিচ এবং তরঙ্গ সঞ্চালিত হয় পাড়ের দিকে, অর্থাৎ তার সাথে লম্ব দিকে সমকোণে। গাইস, এখানে স্পষ্ট একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে যে তরঙ্গের সাথে দুই ধরনের গতি জড়িত। একটা হলো তরঙ্গ সঞ্চালনকারী কণাসমূহের কম্পন গতি, আর একটা হচ্ছে তরঙ্গের সঞ্চালন গতি। অর্থাৎ কণা কম্পিত হয়, দেখো পানির কণাগুলো কম্পিত হয় খাড়া উপর নিচ এবং তরঙ্গ সঞ্চালিত হয় তার সাথে লম্ব দিকে। তাহলে দুই ধরনের গতি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে গাইস। ওকে গাইস, আমরা গত পর্বে যে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কথা বলেছিলাম তার একটি চিত্র আমি এখানে অঙ্কন করব, তোমরা আমার সাথে সাথে আঁকো। তাহলে এখানে দেখো, ও বিন্দু থেকে তরঙ্গ উৎপন্ন হচ্ছে এবং এক্স অক্ষ বরাবর বাম থেকে ডান দিকে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এবং মাধ্যমের কণাসমূহ খাড়া উপর নিচ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। ওকে ফাইন, তাহলে এই ওয়াই অক্ষ হচ্ছে কণার কম্পনের দিক এবং এক্স অক্ষ হচ্ছে তরঙ্গ সঞ্চালনের দিক। ওকে গাইস, এখানে প্রথমে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন কি। গাইস, তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণা যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে তার সম্পূর্ণ গতিপথ দুইবার পরিক্রমণ করে পূর্বের অবস্থানে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। সম্পূর্ণ পথ দুইবার পরিক্রমণ করে আদি অবস্থানে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। তোমাদের অনেকের বাসা বাড়িতে পেন্ডুলাম ঘড়ি আছে, সেখানে দেখবে একটি পেন্ডুলাম দোলক দুলতে থাকে। সেই দোলকটি যে কোনো এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে অপর প্রান্তে গিয়ে পুনরায় প্রথম প্রান্তে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। অথবা মধ্যবিন্দু থেকে শুরু করে যে কোনো এক প্রান্তে গিয়ে আবার অপর প্রান্তে গিয়ে মধ্যবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। এখানে এই তরঙ্গের ক্ষেত্রে দেখো, এখানে এই প্রত্যেকটি কণাই কম্পিত হচ্ছে। আমরা অবিন্দুস্থ কণাটির কথাই বলি। অবিন্দুস্থ কণাটি দেখো, অবিন্দু থেকে যাত্রা শুরু করে সর্বোচ্চ বিন্দুতে উঠে পুনরায় থেমে দিক পরিবর্তন করে সর্বনিম্ন বিন্দুতে নেমে পুনরায় এ বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। আবার দেখো, ও বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে সর্বনিম্ন বিন্দুতে নেমে পুনরায় ও বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। ওকে গাইস, আমাদের আলোচনার আজকের প্রথম টপিকস হচ্ছে বিস্তার। তরঙ্গের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি। তাহলে বিস্তার কাকে বলে? গাইস, তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণা তার গতিপথের যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই তরঙ্গের বিস্তার। দেখো, এখানে যেই কণাটি কম্পিত হচ্ছে উপর নিচ, তার ও বিন্দু থেকে উপরের দিকে অথবা নিচের দিকে সর্বোচ্চ কত সরণ হয়, এটাই হবে বিস্তার। এখানে দেখো, এই কণাটি সর্বোচ্চ উপরের দিকে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করে, তাহলে এ হবে বিস্তার বা অ্যাম্প্লিটিউড, অথবা নিচের দিকে এই এ হবে বিস্তার বা অ্যাম্প্লিটিউড। এবং এই কণাটি এই গতিপথের যে সর্বোচ্চ বিন্দু, এটাকে বলে তরঙ্গ শীর্ষ। আর গতিপথের যে সর্বনিম্ন বিন্দু, এটাকে বলে তরঙ্গপাত। ওকে গাইস, তাহলে বিস্তার সম্পর্কে আমরা জানলাম। গাইস, বিস্তারের একক হচ্ছে মিটার, কারণ অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বিস্তারের একক হচ্ছে মিটার। আর কোনো তরঙ্গের
তীব্রতা বা প্রাবল্য এর বিস্তারের উপর নির্ভর করে। তরঙ্গের বিস্তার যত বেশি হয়, অ্যাম্প্লিটিউড যত বেশি হয়, তার প্রাবল্য বা তীব্রতাও তত বেশি হয়। যেমন শব্দ তরঙ্গের বিস্তার যত বেশি হবে, তার তীব্রতা বা প্রাবল্য বেশি হবে। এখানে তরঙ্গের তীব্রতা হচ্ছে এর বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক a স্কোয়ার। ওকে গাইস, আমরা বিস্তার সম্পর্কে জানলাম। এবারে দ্বিতীয় টপিকস হচ্ছে কম্পাঙ্ক। গাইস, কম্পাঙ্ক কাকে বলা হয়? তরঙ্গায়িত মাধ্যমের যে কোনো একটি কণার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকেই বলা হয় কম্পাঙ্ক। প্রতি 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে। দেখো এখানে অবিন্দুস্থ কণাটি অবিন্দু থেকে যাত্রা শুরু করে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত পৌঁছে, অর্থাৎ তরঙ্গ শীর্ষ পর্যন্ত পৌঁছে একেবারে তরঙ্গ পাদ পর্যন্ত নেমে পুনরায় অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। প্রতি 1 সেকেন্ডে এরকম যতগুলো কম্পন সম্পন্ন করবে তাকেই বলা হবে কম্পাঙ্ক। গাইস, আমরা ধরি যে এই তরঙ্গায়িত মাধ্যমের যে কোনো কণা, তাহলে কম্পনের মোট প্রয়োজনীয় সময় হচ্ছে, তরঙ্গ সঞ্চালনের মোট সময় হচ্ছে স্মল টি, এবং মোট কম্পন সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তার মানে টি সময়ে যে কোনো কণা এন সংখ্যক কম্পন দেয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো, তাহলে টি সময়ের মোট কম্পন, এন। সুতরাং 1 সেকেন্ড সময়ের মোট কম্পন কত হবে? n/t। এই 1 সেকেন্ড সময়ের যে মোট কম্পন, এটাকেই বলা হয় কম্পাঙ্ক, n/t। কাজেই তরঙ্গের কম্পাঙ্ক f = n/t। গাইস, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, এটাকে হার্জ বলা হয়। ওকে, বা হার্জ দ্বারা প্রকাশ করা হয়। গাইস, এটি হচ্ছে কম্পাঙ্কের সংজ্ঞা, f = n/t। গাইস, এই সমীকরণটিকে আমরা বক্সে জমা রাখলাম। গাইস, এবারে আসো, এবারে আমরা জানবো পর্যায়কাল বা দোলনকাল কি, হোয়াট ইজ টাইম পিরিয়ড। এই তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণার একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। একটা কম্পন দিতে যে সময় লাগে। দেখো, এই একটি কণা, এখানে দেখো, অবিন্দু থেকে যাত্রা শুরু করে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত পৌঁছে সর্বনিম্ন বিন্দুতে নেমে পুনরায় অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এই একটি পূর্ণ কম্পনে যত সময় লেগেছে, যতটুকু সময় লেগেছে, এটাকেই বলা হয় পর্যায়কাল। তার মানে অবিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো পথ সম্পূর্ণ পথ 2 বার ঘুরে অবিন্দুতে আসতে যে সময় লাগে তাকেই বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, টাইম পিরিয়ড। ওকে, টাইম পিরিয়ড বা পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। গাইস, এই যে এর আগে যে আমরা লাইনটি বলেছি যে টি সময় এন সংখ্যক কম্পন দেয়, এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে এন সংখ্যক কম্পনের সময় লাগে টি। ওকে, ফাইন। তাহলে লেখো, এন সংখ্যক কম্পনে সময় টি, এন সংখ্যক কম্পনের সময় টি। সুতরাং একটি কম্পনের সময় কত হবে? t/n। তাই একটি কম্পনে যে সময় লাগে t/n, এটা কি বলা হয়? পর্যায়কাল বা দোলনকাল। তাহলে ওই তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল t = t/n। এটি হচ্ছে পর্যায়কালের সংজ্ঞা, t = t/n। পর্যায়কালের একক কি? সেকেন্ড। ওকে গাইস, এই সমীকরণটাকেও আমরা এখানে বক্সে জমা রাখলাম। গাইস, এবারে আমরা এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে একটি সম্পর্ক প্রতিপাদন করব। খেয়াল করো, বক্সে যে দুটি সমীকরণ রাখা আছে, এই দুটি সমীকরণকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে আমরা কি পাই? দেখো, প্রথম সমীকরণের বাম পাশে আছে দেখো f, ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পাশে আছে t, তাহলে f × t ইকুয়ালস টু প্রথম সমীকরণের ডান পাশে দেখো আছে n/t, ইন্টু দ্বিতীয় সমীকরণের ডান পাশে আছে t/n। এবারে n ক্যান্সেল, t ক্যান্সেল, থাকে 1, ইমপ্লাইজ দ্যাট ft = 1।
সুতরাং এফ ইকুয়ালস টু 1/t। এটা হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কম্পাঙ্ক আর পর্যায়কাল পরস্পরের বিপরীত, ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আর একটা কমে, একটা বেশি হলে আর একটা কম হয়। ঠিক আছে, ওকে ফাইন। এটা হলো কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এই সমীকরণটাকে আমরা বক্সের ভিতরে জমা রাখলাম। গাইস, এবারে আমাদের টপিকস হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি বা কাকে বলা হয়? তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণার একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। গাইস, এই তরঙ্গায়িত মাধ্যমের একটি কণার একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে কত সময় লাগে? ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল। তাহলে ও থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠে সর্বনিম্ন বিন্দুতে নেমে পুনরায় ও বিন্দুতে আসতে সময় লাগে কি? ক্যাপিটাল টি। আর সেই সময়ে তরঙ্গ ও বিন্দু থেকে এই এ বিন্দু পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই ও এ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা, তার মানে কি? একটা পূর্ণ কম্পনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, ও এ দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তার মানে ও এ ইকুয়ালস টু ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে ফাইন, আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানলাম। আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে কি? মিটার। তাহলে এটা কিন্তু তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ওকে ফাইন গাইস, এবারে আমরা দেখব তরঙ্গ বেগ কি। তরঙ্গ বেগ কাকে বলা হয়? তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর বেগের একক তো তোমরা সবাই জানো, মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, এবারে দেখো, আমরা এখানে চিত্রে দেখেছিলাম যে একটি পূর্ণ কম্পনের সময় লাগে ক্যাপিটাল টি, অর্থাৎ পর্যায়কালের সমান। ও বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পুনরায় সর্বনিম্ন বিন্দুতে নেমে ও বিন্দুতে আসতে সময় লাগে ক্যাপিটাল টি। আর সেই সময়ে তরঙ্গ ও এ দূরত্ব অতিক্রম করে, মানে কি? ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা বলতে পারি ক্যাপিটাল টি সময়ে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে টি সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই টি। তাহলে এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই টিকেই বলা হয় তরঙ্গ বেগ। কাজেই তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি। একক সময় অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? বেগ বলা হয়। ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে আমরা এই ল্যামডা বাই টি আছে, এখানে 1/t-টাকে একটু আলাদা করে লিখে রাখলাম আর ল্যামডাটাকে পাশে লিখে রাখলাম, সমান। দেখো এখানে 1/t এর পরিবর্তে আমরা এফ লিখতে পারি। দেখো এই যে 1/t এর পরিবর্তে এফ লেখা যায়, কারণ আমরা বক্সের মধ্যে রাখা আছে। দেখো এফ ইকুয়ালস টু 1/t, সুতরাং 1/t এর পরিবর্তে এফ লিখতে পারি। সুতরাং আমরা এখান থেকে পাই কি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সুতরাং ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ নির্দিষ্ট উৎসের জন্য এ তরঙ্গ বেগ হবে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা গাইস এখানে পেলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সমীকরণটি বক্সে জমা রাখলাম। ওকে গাইস, এটা হচ্ছে তরঙ্গ বেগের সমীকরণ। গাইস, এবারে আমাদের আরও ছোট একটি সমীকরণ প্রতিপাদন করব, সেটি হচ্ছে তরঙ্গ কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। ওই গাইস, তরঙ্গ কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তোমরা বলতে পারবে কি তরঙ্গ একটি পূর্ণকম্পনে কত দূরত্ব অতিক্রম করে? একটি পূর্ণকম্পনে কণা একটি পূর্ণকম্পন দিবে, সেই সময়ে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করে? ওই দূরত্ব বা ল্যামডা দূরত্ব। তার মানে এক কম্পনের সময়ে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি এক কম্পনের সময়ে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। সুতরাং তরঙ্গের মোট কম্পন সংখ্যা কত? মোট যে দূরত্ব অতিক্রম করছে তার মধ্যে মোট কম্পন সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। তাহলে এন সংখ্যক কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এন ল্যামডা। তাহলে এই যে মোট অতিক্রান্ত দূরত্ব, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়।
কাজেই মোট দূরত্ব s equals to n lambda. ওকে ভাই, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর মোট দূরত্বের মধ্যে সম্পর্ক। ওকে, s equals to n lambda। এই সমীকরণটাকে আমরা বক্সের ভিতরে জমা রাখলাম। গাইস, আজকে আমাদের লাস্ট টপিকস হচ্ছে তরঙ্গের দশা। তরঙ্গের দশা কাকে বলা হয়? তরঙ্গায়িত মাধ্যমের কণাসমূহের যে কোনো মুহূর্তের গতি ও সম্যক অবস্থাকে সার্বিক অবস্থাকে দশা বলে। অর্থাৎ যে কোনো মুহূর্তে একটি তরঙ্গ কি অবস্থায় আছে, কোন দশায় আছে, সেটাই হলো তার দশা। এখানে সম্যক বা সার্বিক অবস্থা বলতে তরঙ্গের বেগ কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, পর্যায়কাল কত, কম্পাঙ্ক কত ইত্যাদি সব কিছুকে বোঝায় এই দশা দ্বারা, দশা বা দশা কোণ দ্বারা। তাহলে গাইস, আমরা এখন এই তরঙ্গ দশা সম্পর্কে জানলাম। গাইস, পরবর্তী পর্বসমূহে আমি এই অধ্যায় থেকে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে এই পর্যন্তই। সো গাইস, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড বিইং অ্যাটেন্টিভ। খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।